সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান, আপনারা দেখছেন টাইম ব্রেকিং এবং আমাদের সঙ্গে আছেন রাবেয়া সুলতানা রুবি, যিনি সম্প্রতি সময়ে সালমান শাহ হত্যা নাকি আত্মহত্যা করেছেন এই প্রশ্নটি নতুন করে ফিরিয়ে এনেছেন এবং কথা বলছি তার সঙ্গে। যে আপনি বলছিলেন যে মানে আমাদের সঙ্গে দর্শকরা যারা আছেন এবং তারা বারবারই জানতে চাচ্ছেন একটি প্রশ্ন তাদের, যে আপনি এতদিন পরে কেন বলছেন সালমান শাহকে হত্যা করা হয়েছে। একটি প্রশ্ন কিন্তু সবাই জানতে চাচ্ছে, এই একটি প্রশ্ন। এবং হত্যা করেছে মা, ওইটা তো আমি যখন বলেছি নীলা ভাবিকে, আমি বলতে চেয়েছি হত্যার সম্ভাবনা ছিল, কিন্তু আমি হত্যা করেছে এটা বলেছি, খুন করেছে। এক জিনিস আমি বলি আপনাকে, প্রশ্নটা তাহলে সহজ হবে সবার জন্য। হ্যাঁ, যে সে অ্যাবাউট, আপনি নিশ্চয়ই আপনার মনের মধ্যে একটা কনভিকশন আসছে যে যে এই জিনিসটা এইভাবে নিশ্চয়ই সামথিং রং, রাইট? আপনার মনের মধ্যে কি উদ্রেক হয়েছে এবং কোন তাগিদ থেকে আপনি কথাগুলো বলেছেন, এই জিনিসটা একেবারে সহজভাবে বলতে পারেন। সহজভাবে বলি, যখন সমস্ত কিছু মিলালাম, 2 2 4 4 4 5 এরকম সমস্ত ঘটনা বলি, যে ওই বছর থেকে আরম্ভ করে এত বছরে আমার হাজবেন্ডের অ্যাক্টিং, বা আমার ভাই মারা যাওয়ার পর আমার হাজবেন্ড কি রিয়েক্ট করেছে, সমস্ত কিছুগুলি চিন্তা করে আমার এরকমই মনে হয়েছে যে এটা খুনের সম্ভাবনা। আপনি কি মনে করেন আপনার হাজবেন্ড জানে এই খুনের, যদি খুন হয় বা কোনো চক্রান্ত হয়, এই চক্রান্তের ব্যাপারে আপনার হাজবেন্ড ইনভলভ আপনি মনে করেন? শুনেন, একটা কথা বলি, আপনি আমারই জিজ্ঞেস করতেছেন, আর যে মানুষ সবচেয়ে বেশি জানে সে হলো সামিরা। ওরে তো কেউ জিজ্ঞেস করে না, ওকে জিজ্ঞেস করলেই তো সব বের হয়ে যায়। তো আপনি কি চান যে সামিরাকে আমাদের গোয়েন্দা সংস্থা যারা আছে, পুলিশের গোয়েন্দা যারা এটা ইনভেস্টিগেশন করছে, তাদের আপনি কি মনে করেন যে তারা পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ তাকে করছে না? দুনিয়ার সব জায়গায় মনে হয় যে কোনো একটা আনন্যাচারাল যদি ডেথ হয়, প্রথমেই কিন্তু হাজবেন্ড বাই ওয়াইফের সাসপেক্ট মানা হয়। এই ব্যাপারে মানা হলো না, বা কথাবার্তা ঠিক মতো, আমার কাছে মনে হয় যে ঠিক মতো তদন্ত হয়নি। আপনার কাছে মনে হয়েছে? আপনারা আমি যে জিনিসটা জানতে চাই, যে জাস্ট ঘটনাটা বোঝার জন্য, যে সামিরা এবং ইমন, এবং মাঝখানে আপনি শবনমের কথা বলছেন, যে সামিরা আপনাকে বলেছে শবনম এর সাথে শাবনূরের সাথে তার আমাকে সম্পর্ক, পাসপোর্ট দেখিয়েছে, তাদের যে পারিবারিক সম্পর্ক, তাদের দাম্পত্য সম্পর্ক, এই সম্পর্ককে যদি আপনাকে প্রশ্ন করি একজন ঘনিষ্ঠ হিসাবে, কিভাবে দেখেছেন আপনি ইমন এবং সামিরার সম্পর্ক? তো দেখেছি খুব ভালো। ওদের সমস্যা শুরু হয় যখন কার্ডের মধ্যে ওর বাবা মার নাম দিল না, কারণ নীলা ভাবি আর ভাই যায় নাই ওই বিয়েতে না, রিসেপশনে। ওটা মনে হয় চিটং ক্লাবে হয়েছিল। আচ্ছা, এটা আপনি বলেছেন, কিন্তু আরেকটি প্রশ্ন, আপনাকে কেন আসামি করা হলো সেটা নীলা ভাবি বলতে পারে না? আপনাকে তো পুলিশও তখন জিজ্ঞাসাবাদ করেছে, তাই না? তো আপনি এত বছর পরে এসে যখন বলছেন আপনার মনের সন্দেহ তৈরি হয়েছে নানান কারণে, যেটি হত্যা হতে পারে, কিন্তু যেখানে আপনি নিজে একজন আসামি, সেখানে এসে আপনার এরকম সন্দেহ। মা একটা কথা বলি, তোমারই প্রশ্ন করি, কোনোদিন দেখেছো যে কোনো আসামি এসে সামনে এসে বলে কথা খুনের ব্যাপারে? আমি যদি আজকে লুকিয়ে থাকতাম, কোথায় খুঁজে পেত আমারে কেউ? আমি যদি নিজের থেকে আমার ঠিকানা না দিতাম, ফোন নাম্বার না দিতাম, কে খুঁজে পেত আমারে? কোথায় খুঁজতো মানুষ? তুমি খুঁজে পেতা? পুলিশ খুঁজে পেত? আর আমি যদি খুন হয়ে যাই, আমার 14 গোষ্ঠীও কোনোদিন জানবে না আমারে গায়েব করে। আপনাকে যদি খুন করার, কিংবা আপনি যেমন এখন প্রাণনাশের হুমকি দেখছেন, সেটা যদি আপনাকে যদি সেরকম করার ইচ্ছা কারো থাকতোই, এতদিন তো করে ফেলতেই পারতো। করতে পারতো মা, খুব সহজে পারতো, কিন্তু সিচুয়েশন ওদের ফেভারে যায় নাই। এটা আত্মহত্যা বলে চালানো জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করার দরকার আছে। ওদের মতো মন, কি ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে হয়? আমি থাকি পুলিশ স্টেশনের পাশে, মৃত্যু আমার যেভাবেই হোক, লাশটা দেখা গেলে না গেলে, আর আমি কাজ করতাম, আমি যদি শো না করতাম কাজে, তাহলে আমার বসরা রিপোর্ট করতো পুলিশে যে ও আসে নাই। এটাও একটা বিরাট ফ্যাক্টর ছিল। আর আমি কাজই করতাম, আমি কিন্তু ছুটি পাই নাই। এই 15 বছর আমি খালি কাজই করেছি। বেশি হলে চাকরি চলে গেলে, তুমি দেখবা আমার ফেসবুকে আমি ঝগড়া না করার জন্য চাকরি ছেড়ে দিচ্ছি, কারণ ঝগড়া করে পয়সা কামাবো না। ফেসবুকেই দেখবা যে তারিখ আছে, লাস্ট টাইম অনেকেই আমার ফেসবুকে এখানে অনেকেই কমেন্ট করছেন যে আপনি যদি রিমান্ডে যান, তাহলে আসলে এই হত্যা নাকি আত্মহত্যা নাকি প্রকৃত ঘটনা কি? আমি কেন রিমান্ডে যাব?
রিমান্ডে যদি নিতে হয় নীলা ভাবি এসে বলুক যে আমার কেসের আসামি কি জন্য করা হয়েছে, সেই জিনিসটা উনি বলুক আগে যে কি কারণে উনি আমাকে কেসের আসামি করেছে। তিনি কিন্তু অনেকবারই বলেছেন যে আপনি অনেক কিছুই জানেন, অনেক কিছুই জানেন হ্যাঁ এবং এটার অবশ্যই সঙ্গে আমি জড়িত। জানি, ওদের পারিবারিক ঘটনাগুলি জানি। কেন আচ্ছা, পারিবারিক কি ঘটনা জানেন আপনি? দুইটা মার, সামিরার কাছ থেকে শোনা। সামিরা একদিন আমার পার্লারে ছিল, পার্লারে এসে ও তো জিনিসপত্র করতো, মেয়েদের সাথে গল্প করতো, আমার সাথে দেখা হলে গল্প তাহলে তো করতো। নীলা চৌধুরী দাস- আপনাকে সাক্ষী বানাতেন না, মারের আসামি ঘটনাটা করতেন শোনো, না। মারের এই ঘটনা। ঘটনাটা ওনার বলতে দেন। হ্যাঁ, প্রথম মারের ঘটনা হলো, সামিরা আমার বাসায় যখন আসলো, এটা আমি এই ঘটনা আমি বছরের পর বছর বলতে পারবো, কারণ এটা সত্যি কথা। একইভাবে সামিরা আমার বাসায় পার্লারে ছিল, মেয়েরা ওর জিনিস করছিল, আর আমি গল্প করছিলাম। তো গল্প টল্প শেষ হওয়ার পরে দারোয়ান খালেক এসে বললো যে ভাবি ভাইয়া আসছে। ভাইয়া মানে কি? ইমন। ইমন, হ্যাঁ, ওরা ভাইয়া ডাকতো। তো ইমন আসছে, তো সামিরা চলে গেল। তার প্রায় মানে 1 ঘন্টা বা এরকম, আমার এক্সাক্ট মনে নাই, ওই দারোয়ান খালেকে এসে আমার বললো যে ভাবি আপনারে ডাকছে, উপরে যাইতে বলছে। আমি কিন্তু ওই ফ্ল্যাটে যেতে পছন্দ করতাম না, কারণ লিফট বন্ধ হয়ে গেলে যদি আটকে পড়ে যায়, তখন কারেন্ট যেত খুব বেশি না, তখনকার দিনে, আমি জানি না এখনকার দিনে কি হয়, তো একটু ভয় পেতাম লিফটে উঠতে। ইউজ টু ছিলাম না তো, স্কার্টন প্লাজাতেই ছিল মনে হয় যে লিফট তখন। আর ওইটা মনে হয় যে অ্যাপার্টমেন্টে ছিল নতুন, তখন মানুষ অ্যাপার্টমেন্ট। তারপরে কি হলো বলেন? আমি গেলাম, পরে বুয়া দরজা খুলে দিল, তো আমারে বললো যে বেডরুমে যান, ভাবি বেডরুমে আছে। তো বেডরুমে গেলাম, ঝুঁকে দেখি সামিরার গায়ে দাগ, মারার দাগ। তো সামিরা আমারে বললো যে, আমি বললাম কি হয়েছে, কিছুক্ষণ আগেই তো তোমারে দেখলাম যে ঠিক আছো। তখন বলে যে, কানতে কানতে যেগুলি বললো যে রুবি আন্টি ইমন আমারে মারছে। আমি জিজ্ঞেস করলাম কেন? তখন বললো যে এই বুয়াটা নতুন আসছিল ওদের বাসায় চাকরি করতে। আমি জানি না কোন বুয়া এটা ছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, কারণ বুয়াদের এত খেয়াল করবো কেন। তো ওই কাজের বুয়া নাকি একটা শাড়ি চেয়েছে গোসল করার জন্য। সবই কিন্তু সামিরার কথা, আমার কথা না কিন্তু। তো ওই কাজের বুয়ার, তো ইমন যখন বাসায় আসে তখন বুয়া নাকি নাস্তা নিয়ে আসছে, তখন ইমন এই শাড়িটা দেখেছে। এই শাড়িটা ছিল নীলা ভাবির দেওয়া, মানে ইমনের মায়ের দেওয়া। তখন ও রাগ হয়ে নাকি বলেছে যে তুই তোর মারটা দিলি, আমার মারটা দিলি কেন, তুই কেন তোর মারটা দিলি না কেন? বুঝতে পেরেছি। সামিনা নাকি বলছে যে দিছি তো কি হয়েছে, ওর কথা এখনো আমার মনে আছে, এরকম করে বলছে। তারপর নাকি ও মারা শুরু করছে। আর ওর ডেসক্রিপশনে, সামিরার ডেসক্রিপশনে এমনই মেরেছে যে ওর নাকফুল নাকি ফুলে পড়েছিল। এগুলি আমার কথা না, ওর মুখের কথা। নাকফুল নাকি পড়ে গিয়েছিল মাটিতে, ও নাকি কুড়িয়ে নিতে গেছে, আর ইমন নাকি লাথি দিয়েছে। আমার জন্য এটা বিভৎসকর কাহিনী। তো ও আমাকে বারবার সামিরা রিকোয়েস্ট করছিল, রুবি আন্টি প্লিজ ইমনরে জানায়েন না, ইমনরে জানায়েন না, আর আমার আম্মারে জানায়েন না, আমার আম্মারে জানায়েন না। তখন আমি ওরে বলছি যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বাসায় এসে আমি আমার খালাতো ননদ, আমার মামাতো ননদকে ফোন করলাম, যে কিনা সামিরার খালাতো বোন। একটু বুঝেই বলি, হ্যাঁ, সামিরার মা আর আমার মামি শ্বশুরি হলো 2 বোন। তো এই মারার পরে এটা গেল কাহিনী। তো সামিরা বলছিল যে আমার আম্মাকে জানায়েন না। তো আমি আমার মামাতো ননদকে ফোন করে বললাম যে মনিকা, আমার কি বলা উচিত লুসিরে? তখন বললো যে হ্যাঁ বলো রুবি, তোমার বলা উচিত, কি হয়েছে। তো আমি লুসিরে জানিয়েছি। এখানেই এটা শেষ। আমার ইমনের সাথে দেখা হয়েছে, ইমন আসছিল বাসায় একবার, মানে সামিরারে নেওয়ার জন্য। তা আপনি কি মনে করেন যে ইমন যেমন সন্দেহ করা হচ্ছে, বেসিক্যালি যদি কনক্লুশন বলি, সন্দেহ করা হচ্ছে যে ইমনের পরিবার যারা, তারা সন্দেহ করছেন যে ইমন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে, এবং সামিরা এবং আরো কিছু লোক ইনভলভের সাথে স্ট্রেট যদি আপনি। হ্যাঁ, এটা তো আমি জানি বছরের পর বছর। আর এটাকে আমি খণ্ডাতে চেয়েছি এই জন্য যে পোস্টমর্টম রিপোর্ট তো ভুল দিতে পারে না। বুঝতে পেরেছেন আমার কথা? কারণ ও এত জনপ্রিয় একটা নায়ক ছিল, হসপিটালে নিলে যতই চিল্লাচিল্লি করুক, কোন মানুষ ওর পোস্টমর্টমে ভুল দিবে? যতই বলা হয়েছে, আমার ঠান্ডা মাথায় পোস্টমর্টমে কি এসেছে? আত্মহত্যা। ইনভেস্টিগেশনে আসছে আত্মহত্যা, তো আমিও বলছি আত্মহত্যা। আচ্ছা, এখন একজন প্রশ্ন করেছেন, খায়রুল হাসান, যে আপনি আসলে কি সালমান শাহর বিচার চান নাকি আপনার ভাই? না, রুমি শেষ, রুমির চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। রুমি যেদিন মারা গেছে সেদিনই আমরা জানি যে এটা নর্মাল ডেথ না। আমার ভাইয়ের মরা শেষ, যেদিন কবর দেওয়া হয়েছে শেষ, কারো প্রতি কোনো ক্ষোভ নাই। এখানে আমার ইন্টেনশন একটা জিনিসই, যে সালমান শাহর মৃত্যু তদন্ত হচ্ছে,
ইনফরমেশন দেওয়া দরকার, এটাই আর কি। সেটি তো আপনি গোপনেও তদন্ত কর্মকর্তাদের কাছে দিতে পারতেন, অনেক উপায় কিন্তু আপনার ছিল। কার সাথে যোগাযোগ করব? আরে আমি তো আজকে শিখার জন্য আমি একটা মাথা 5 ওয়াক্ত নামাজ পড়ার জায়গায় পেয়েছি, মাথা গুজার। না হলে তো তোমরা দেখতে যে আমি এখন রাস্তার মধ্যে হয়তো ভিক্ষা করতেছি, খালি হাতে চলে আসছি, এক কাপড়ে বের হয়ে আসছি জানের ভাই। আচ্ছা, আপনি বলেন তো, আপনার শিশুবেলা, আপনার জন্ম তো কুমিল্লাতে, রাইট? হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনি কি করতেন কুমিল্লায়? কুমিল্লায় তো বিধবার জীবনী আব্বা দেখতো। আচ্ছা, তারপরে ঢাকা আসছেন আপনি। আব্বা ভালো রাখতো, নিচের তলায় 2টা রুম নিয়ে আমাদের মা ছেলেদের আপনার যত্ন আব্বা নিত। কি করতেন? আমি ঢাকায় আসছি, আমার আব্বা এমপি ছিলেন অনেক বছর, দাউদকান্দির এমপি ছিলেন। কোন হ্যাঁ, পার্টি ওনার থেকে? রাজনীতি শুরু হয়েছিল খন্দকার মুশতাকরে দিয়ে। আচ্ছা, লিবারেশনের আগে আমার বাবা ছিলেন এমপিএ, আর খন্দকার মুশতাক ছিলেন এমএন অর এমসেন, আমি ছোট ছিলাম তারপর আমার মনে আছে। আচ্ছা, তো স্বাধীনতার পরে যে আমার বাবা আর মোস্তাক সাহেবের নীতির সাথে আমার বাবার যায় নাই, তো উনি তখন জাসদে যোগ দেন। আচ্ছা, জাসদে যোগ দেওয়ার পরে শেখ সাহেব মারা গেলেন, আব্বা জেলও খেটেছেন তখন জাসদ করার জন্য। আমাদের বাসায় আসতেন আসমা আব্দুর রব, আসতেন আব্দুল জলিল, আসতেন। তো ওনাদের রাজনীতি আমি দেখেছি কাছ থেকে কিছুটা। এবং আপনার প্রথম হাজবেন্ড ছিলেন? আমার প্রথম হাজবেন্ড ছিলেন যে জিয়াউর রহমানের মার্ডার কেসে 12 জন অফিসারের ফাঁসি হয়েছিলেন। তার মধ্যে আমার হাজবেন্ড একজন ছিলেন ক্যাপ্টেন জামিল হক, ওনার বয়স ছিলেন, উনি যখন মারা যান 25 বছর 3 দিন। 25 বছর 3 দিনে ওনাকে হত্যা মানে ফাঁসি দেওয়া হয়। আপনি এখন আর কি করতে চান? আপনি তো এরপরেও কি আর কোনো স্টেটমেন্ট আপনি দিতে চান? তোমাদের এই ইন্টারভিউ দেওয়ার পরে যদি ইনভেস্টিগেশনের লোকের আমার সাথে কথা বলে, অবশ্যই আমি আছি। তবে ফিলাডেলফিয়াতে এই মুহূর্তে ফেরত যাব না মা, নিজের লাশ বানানোর কোনো ইচ্ছা নাই। এখন আপনি কি করতে চান? আপনি কি এখানকার একটা কোনো চাকরি থানায়, চাই এখানে, আর একটা মাথা গোজার ঠাই চাই, এটাই চাই। সেটা তো আপনি এখানে যে পুলিশ স্টেশনে গিয়ে বললে, কিংবা এখানে যে এটা তো social- এখানের পুলিশের এটা কোনো ইন্টারেস্ট নাই। ওরা আমাকে অলরেডি, আমি কথা বলেছি পুলিশের সাথে। এখানকার যে সিস্টেম, আপনি তো দীর্ঘদিন ধরে এখানে আছেন, সিস্টেম কি বলে যদি কেউ না, আমি জানি বোধ কি করে? বলে, কারণ পুলিশই আমাকে বলেছে যে এটা ওদের টপিক না। এটা ওরা আমারে কনসুল জেনারেলের অ্যাড্রেস নিজের হাতে লিখে দিয়েছে যে এখানে যাও। আমার ফোন ছিল না, তো ওদের ফোনেই ওরা গুগল সার্চ করে অ্যাড্রেস বের করে আমাকে লিখে দিয়েছিল যে কনসুলেট জেনারেল অফিস হলো এখানে, তুমি শনিবারে, এটা বলছে মানডেতে যেও। আপনি কি যাবেন সেখানে? না, আপনি কি গিয়েছি তো আমি 2 বার। হ্যাঁ, আপনি সেটা বলেছেনও, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে উনি যেহেতু নিরাপত্তাহীন বোধ করছেন, তো এখানকার আইনে উনি কিভাবে, কি ধরনের প্রতিকার চাইতে পারেন? কিছু না, কিছুই করবে না আইনে আমারে কিছু, মা। না, এখানে যেটা করতে পারেন, উনি যে নিরাপত্তার অভাব বোধ করেন, ওনার জীবনের হুমকি অনুভব করেন, তাহলে পুলিশকে বলতে পারেন, পুলিশের নোটিফাই করতে পারেন। উনি যদি হোমলেস হন, ওনার বাড়ি থাকার না থাকে, তাহলে হোমলেস শেল্টারের আশ্রয় উনি চাইতে পারেন যে আমাকে। শোনো, বাট এগুলো আমি বলি একটা জিনিস। হ্যাঁ, বলেন। আমেরিকান লতে যে আমি আমার হাজবেন্ডের সাথে ভালো মতোই সংসার কাটিয়েছি, এমন না যে আমি ভালো বউ ছিলাম না বা কিছু না। আমার হাজবেন্ড একমাত্র, আমি 2-1 বার হসপিটালে গিয়েছি, এছাড়া কোনো কিছুই প্রমাণ করতে পারবে না যে হ্যাঁ আমি খারাপ বউ ছিলাম। পুলিশের কাছে নালিশ করেছি ওর নামে অনেক, কিন্তু কোনো কাজ হয়নি। তো পুলিশ আমার এই নিরাপত্তা দেওয়ারও কিছু নাই। আমি নিউ ইয়র্কে চলে আসছি, এতটুকু জানি যে আমেরিকান নাগরিক হিসেবে রাস্তায় হেঁটে কাজ খুঁজবো মা, কিন্তু ওই বাড়িতে ফেরত যাওয়া এত সহজ না এখন, বুঝছো? রাস্তায় হেঁটে কাজ খুঁজবো, জায়গাও একটা আল্লাহ নিশ্চয়ই মিলায় দিবে। যখন আসছি, শিখা যদি আমার হাত না ধরে দিত, আল্লাহ আমার একটা ঠাই দিয়েছে, তো বাকি জীবনও আল্লাহ কোনো না কোনো ভাবে চালিয়ে নিবে। যে আপনি দর্শকরা যেটা জানতে চাচ্ছে, আপনি খুবই আবেগ আপ্লুত হয়ে আপনার প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছিলেন, সেখানে বলেছিলেন যে নীলা ভাবি ইমন আত্মহত্যা করেনি, হত্যা হয়েছে। তোমার প্রশ্নের উত্তর আমি তোমার থামিয়ে দিয়ে বলছি। আমি একটা মহিলা যে কিনা আইসোলেটেড ছিলাম 15 ইয়ার্স, সব মানুষ থেকে, কোনো বাঙালির সাথে কথা বলতে পারি নাই, কারোর সাথে দাওয়াতে যাই নাই, কোনো কিছু করি নাই। গাড়ি চালাতে জানি কিন্তু গাড়ি নাই, ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু গাড়ি নাই। কারণ আমার গাড়ি কেনার পয়সা থাকলেও, পয়সা রোজগার করলেও আমি সংসারের পিছনেই ব্যয় করেছি। আমার হাজবেন্ড আমাকে কোনো পয়সা দিত না, কোনো অসুবিধা ছিল না, কোনো অসুবিধা ছিল না। মেয়ে লোক হিসাবে সংসারের শান্তি রাখাই আমার দায়িত্ব ছিল, বাচ্চাদের দিকে তাকিয়ে।
করে গেছি। এখন এত বছর পরে আমি আমার সংসারে দাও লাগালাম কেন? কেন? কেন সেই প্রশ্নটা আমি তোমারে করতেছি, কেন? উত্তরটা তো দিবেন আপনি। কিছু জিনিস আমার বাবা শিখিয়েছিল, নীতি, ভালো কথা, সত্য কথা বলা। ইনভেস্টিগেশন যখন চালু হয়, এটা যখন আবার চালু হয়, আমি ফেসবুকে দেখতাম, কিছু কিছু কমেন্টও করতাম। হ্যাঁ, পরে যে আমার মনে হলো যে আসামি নাম্বারে যখন আমি আসি, কিছু যদি আমি জানি, এই ঘটনা জানার পরে যে পোটলার ঘটনাটা, এটা তো আর কেউ জানে না, জানতো না আগে, আমি না বলার আগ পর্যন্ত। এই জিনিসটা জানানো উচিত ইনভেস্টিগেশনে, আর আমার সামনে আসা উচিত। আমি চুপ করে বসে থাকলে ফিলাডেলফিয়াতে কেউই আমারে খুঁজে পেত না। আপনার এই স্টেটমেন্ট গুলোর পরে আপনার ছেলে, এই যে পুটলি সংক্রান্ত, আপনার ছেলে কি বলছে? ছেলেরা আমি জিজ্ঞেস করি নাই অ্যাকচুয়ালি যে ও এটা টেস্টিফাই করবে কি না, এটা ওর মর্জি। আমার মর্জি হলো যে আমি এই কথাটা বলবো। কিন্তু সে কি আপনার সঙ্গে তার আর কোনো কথা হয়নি এটা নিয়ে, যে আপনি এইটা যখন জানাচ্ছেন, বলছেন, তখন সে আপনাকে বলেনি যে কেন আপনি বলেছেন, কিংবা তার কি সন্দেহ, ওটার মধ্যে কি থাকতে পারে? না, এই ভিডিওর পরে ও আমার ভিডিওর পরে ওই জায়গাতেই সে আমার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি এটা অ্যাকসেপ্ট করেছিলাম। আবার কুমকুম ভাই যিনি ওই যে ইমনের মামা, কুমকুম সাহেব। শুনেন, যারা এটারে হত্যা করতো না, সবাই বলে, আমি ভাবলাম যে সবাই পাগল। কেন জানেন? কারণ হলো যে পোস্টমর্টম দুইবার পোস্টমর্টম হলো, এটারে আত্মহত্যা বললো। এতবার ইনভেস্টিগেশন হলো, আত্মহত্যা বললো। কোর্ট বললো আত্মহত্যা, আমিও বলছি আত্মহত্যা। এখন যদি বলি যে হত্যার সম্ভাবনা আছে, তারও নিশ্চয়ই কোনো কারণ আছে। আর আমার হাজবেন্ড ওই দিন কি করছে, ওই রাতে কি করছে, আমার ভাই কোথায় ছিল, তারপরের দিন কি হয়েছে, সমস্ত কিছু তো জানা। আপনার কি জানা ছিল আমি না বলা পর্যন্ত? তা আপনি বলেন না কি হয়েছিল? কোনটার ব্যাপারে? আপনার হাজবেন্ড কোথায় ছিল, আপনার ভাই যে বললেন। আমার হাজবেন্ড আমার সাথেই ছিল, ভাইরে খুঁজছি। খুব সহজ একটা ব্যাপার, সবকিছু আগে ঠিক করে আমার সরল সিধা ভাইটারে দিয়ে কোনো না কোনো ভাবে কিছু করাইছে, আমি জানি না। আমি তো আর সাক্ষী ছিলাম না, সাক্ষী ছিলেন আল্লাহ। যে আপনি সবকিছু বন্ধি ঘুরিয়ে না। ফিরে সামিরার কথা বলছেন, তো আপনার কাছে কি মনে হয় সামিরাকে জিজ্ঞাসাবাদ করা দরকার? কাকে জিজ্ঞেস করবে মা? কে ওখানে ছিল? সামিরা সব জানে আপনি মনে করেন? যা হয়েছে ওই তো জানে, আর কে জানে? ও কেন কথা বলে না? ওকে হত্যা করার কারণ কি, উদ্দেশ্য কি, কেন সালমান শাহকে কেন? এটা তো ভাই আমি জানি না, একমাত্র ইনভেস্টিগেশনের করলেই তো মানুষ জানতে পারবে। না, আপনার তো একটা আইডিয়া আছে, যে যেমন ধরেন আমার সাথে আপনার শত্রুতা আছে। আমি কোনো আইডিয়াতে যাব না, কারণ কি বলে এটারে, অনুমানের উপর ভিত্তি করে কথা বলো না। না, যেমন সামিরা মনে করেন তার ওয়াইফ, সামিরার সাথে আরেকজন লোকের সম্পর্ক ছিল, ওর ইন্ধনে হত্যা হতে পারে, অথবা সামিরাকে ও মেরেছে প্রতিশোধ নেওয়ার জন্য হত্যা হতে পারে, কত অথবা কিছুই হতে পারে। হ্যাঁ। তবে ওরা তো সুখী ছিল না, এটা আমি জানি। আচ্ছা, ওদের সুখের সংসার ছিল না। ইমন ওরে দ্বিতীয়বার মেরেছে ওর চরিত্র খারাপ হওয়ার জন্য। আর এটা নিয়ে একটা মিটিং হয়েছিল, নীলা ভাবি ছিল, ভাই ছিল, জেনারেল শওকত ছিল, ওই মিটিং এ কয়েকজন পরিচালক ছিল, ইমন ছিল। ইমনের বিরুদ্ধে তার কোনো অভিযোগ ছিল সামিরার? এটা তো আমি জানি না ভাই, ওটা না, আপনার সাথে তো সামিরার ক্লোজ না। সামিরের সাথে যতটুকুই আমার দেখা হতো পার্লারে আসলে, এমন না যে, বেশিরভাগই কথা হতো ইমনের ছবি নিয়ে, ইমন কতটুকু প্রোগ্রেস করছে এগুলি নিয়ে। সেদিন ফেসবুকে সামিরাকে আপনি খুব শক্ত ভাষায় গালি দিয়েছেন, কারণ কি? কোন মেয়ে এরকম করে হাজবেন্ড মারা গেলে পিছে পিছে দৌড়ায় না? কি রহস্য যে দুইটা ফুপুর বাসায় থাকতে ঢাকা শহরে তোমার প্রতিবেশীর বাসায় থাকতে হয়? হোয়াট ইজ ইয়ার ফিউচার? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি করবেন আপনি এখন? এই যে কথা বললাম, তারপর যে কালকাতা থেকে চাকরি খুঁজবো আর বাড়ি খুঁজবো, আপনারা সাহায্য করেন। বাংলাদেশে ফিরে যাবেন আপনি কখনো? আর এই মুহূর্তে তো জানি না, ভাগ্যের কথা তো জানি না, ফিউচারের কথা যদি জানতাম তাহলে তো হতো। বাংলাদেশে আপনার আত্মীয় স্বজন কারা আছেন? নিজের বলতে তো দুইটা বোন আছে, এই জানি। আচ্ছা আচ্ছা, আর কেউ ওদের সাথে যোগাযোগ আছে? আরো মানুষ আছে যাদের নাম বলতে চাই না। আচ্ছা, আর কারোর সাথেই কোনো যোগাযোগ নাই। ছোটটার সাথে আছে, আচ্ছা, ছোটটার সাথে মাঝে মাঝে ফোনে কথা হয়, দেখি না 14 বছরের মতো। আপনি যে একবার মাঝখানে একবার কথা বলছিলেন যে অনেক জীবনটা খুব উশৃঙ্খল ছিল, এখন উশৃঙ্খল কি ছিল? আমি মদ খাওয়া ধরেছিলাম, তারপরে এটা বাদ দিছেন এখন? হ্যাঁ। আজকে তো আপনাকে আমরা নামাজ পড়তে দেখলাম।
নামাজই তো আমাদের বাঁচিয়ে রাখছে, কোরআন শরীফ পড়াই তো বাঁচিয়ে রাখছে, আল্লাহই তো বাঁচিয়ে রাখছে। এখন আপনার যে লাইফস্টাইল কেমন, কি করেন আপনি? নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, কাজ করি, রান্না করি, ঘুমাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার মনে হয় এই প্রশ্ন ভুলে গেছি, বাজার করি, আমি শপিং করতে খুব পছন্দ করি, আচ্ছা, আচ্ছা। আমি ডিজাইনার ক্লোথ পড়তে পছন্দ করি, দামি দামি কাপড়। কুমকুম সাহেব তো সেদিন আপনার প্রশংসা করেছেন যে দীর্ঘদিন পরে হলেও আমার ভাগনা আত্মহত্যা করেছিল, যে বাজারে যে একটা গুজব ছিল এটা একটু হলেও অপনোদন এটা তো হয়েছে। আমার জন্য হয় না ভাই, এটা আল্লাহর ইচ্ছা হয়েছে। আমি 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 যতটুকু জানি সেই দিয়ে সামনে আসছি, বাকি কে বিশ্বাস করলো না করলো আমার কিছু আসে যায় না। মানে আপনি মূল, যদি আমি শেষ করব, আমি যদি মূল বিষয়টা এরকম করে বলি যে এই ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা আপনি নিশ্চিত নন, কিন্তু আপনি আবেগের বশে এটিকে হত্যা বলেছেন। কিন্তু আপনার ছেলে আপনাকে একটি ঘটনার কথা বর্ণনা করায় আপনার মনে সন্দেহ জেগেছে যে এটি একটি হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে, আত্মহত্যা নাও হতে পারে। ঠিক আপনি আসামি হওয়া সত্ত্বেও আপনি এটি মনে করেছেন যে এটি সবাইকে জানানো প্রয়োজন, বিশেষ করে সালমান শাহর মা নীলা চৌধুরীকে বিষয়টি জানানো প্রয়োজন, এটি আপনি বলেছেন। কারণ কিন্তু পরে ভাবি, আমিও তো মা, আমি এই জি, ঘটনাটা আমি বুঝতে পেরেছি আপনি পুরো ঘটনাটার সঙ্গে খুব আবেগ তাড়িত হয়ে গেছেন এই শেষের একটি ঘটনার আপনি জানতে পেরে। সেই সঙ্গে যদি বলি, আপনি পরবর্তীতে যে বক্তব্যগুলো ঠিক এই অবস্থানের উল্টো মানে বক্তব্য দিয়েছেন, আপনি নিজেকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন, অনেক কিছু, কিন্তু অনেক ঠিক বিপরীত ধর্মী বক্তব্য আপনি দিয়েছেন, উনি তো সেটি বলছেন এটার জন্য হাজবেন্ড এটা ওনাকে চাপের আপনারা করেছে। চাপ না, এত চাপ না, সুন্দর করেই বলেছে যে যা হয়েছে পিছনের দিকে এগুলি ভুলে যা, এখন থেকে ফেসবুকে বলে দেয় যে তোর একটু মেন্টাল প্রবলেম আছে, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, সমাধান আমরা হয়ে যাবে, সামনে আগাই এটি যাই। ভেবেছিলেন। এবং আমি যদি শেষ করি, তা হচ্ছে কি আপনি এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, সেটি আপনি একটি সুষ্ঠু তদন্ত দেখতে চান, এবং যদি তদন্ত কর্মকর্তারা প্রয়োজন মনে করে যেন আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি সাক্ষ্য দিতে, আপনি যতটুকু জানেন আমার ততটুকু, সব কথা মনে আছে যে আলহামদুলিল্লাহ। সাহায্য সহযোগিতা আপনি করতে চান, কিন্তু বাংলাদেশে গিয়ে আপনি কোনো সাক্ষ্য দিতে চান না নিরাপত্তাহীনতার জন্য। আমি অনেক বছর যাই না তো, অ্যাকচুয়ালি আমি দেশ সম্বন্ধে কিছুই ধারণা নাই। জি, আমরা বুঝতে পেরেছি, এই তো আপনার মূল বক্তব্যটি। এবং আপনি মানসিক ভারসাম্যহীন নন, অবশ্যই না, কেউ এবং প্রমাণ করুক আপনি- তো দেখি। জি, এবং আপনি আর হীরা ভাই যেটা বলেছে, উনি কেমন করে জানে যে আমি আমেরিকাতে যদি ট্রিটমেন্ট নিয়ে থাকি, উনি কেমন করে জানে আমার সম্বন্ধে যে আমি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছি? আরেকটা জিনিস বলি, উনি কোন একটা ইন্টারভিউতে আমি শুনেছি উনি বলেছে যে আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে। প্রমাণ করুক তো দেখি ডিভোর্স হয়েছে। জি, এরকম অনেক কথা আসলে চলছে। আমরা আপনাকে স্টুডিওতে আপনি আসছেন, আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা জানাই। এবং আপনি আবেগতাড়িত হয়ে এক এক সময় এক এক রকম বক্তব্য দিয়েছেন, কখনো মানসিক চাপে পড়েও সেটি আরে আমাদের কাছে। শুনো মা, এত কেঁদেছি যে চোখ দিয়ে আর এখন পানি আসে না। জি, যেন বাবু তাহের, আপনার কোনো প্রশ্ন থাকলে আমরা শেষ করব। জি, আপনাকে অনেক ধন্যবাদ আবু তাহের, এবং আপনাকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে যদি আপনার কিছু বলার থাকে টাইম টেলিভিশনে আপনি আসবেন এবং আমরা আপনার অবশ্যই, ইনশাআল্লাহ। কথা প্রচার করব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের টাইম ব্রেকিং এ। নিশ্চয়ই অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।